আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা আদাব। সবাই সবকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, আমরা ক্লাস শুরু করে দিব। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানান, আমরা ক্লাস শুরু করব এখনই। আচ্ছা ক্লিয়ার বলছেন আন্না রয়, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ভাজক, একটা সংখ্যার ভাজক কতগুলো হতে পারে, তাই না? একটা সংখ্যার কতটি ভাজক আছে, সেই ভাজকগুলোর মধ্যে কতটা জোড় ভাজক, কতটা বিজোড় ভাজক। হ্যাঁ, আর আজকে আমরা দেখব একটা সংখ্যার যতটা ভাজক আছে সেই ভাজকগুলোর মধ্যে কতটা ভাজক পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা থ্যাংক ইউ। একটা সংখ্যার যতগুলো ভাজক আছে সেই ভাজকগুলোর মধ্যে কতগুলো ভাজক পূর্ণবর্গ সংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে 72 এর ভাজক, 72 এর কতগুলো পূর্ণবর্গ ভাজক আছে, এর মানে কি জানেন? 72 এর কতগুলো পূর্ণবর্গ ভাজক আছে, এর মানে 72 এর কয়টা ভাজক আছে মনে আছে? কালকে আমরা ক্লাসে করছিলাম 72 এর ভাজক 12টি। এই 12টা ভাজকের মধ্যে পূর্ণবর্গ ভাজক কে কে? পূর্ণবর্গ মানে তো বুঝতেই পারছেন যে 4, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে 1। 1 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ 1 এর বর্গমূল করলে 1 হয়। যে সংখ্যার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাবো তাকে বলে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1 এর বর্গমূল করে কিন্তু আমরা 1 পাইছি, যা একটা পূর্ণ সংখ্যা। সুতরাং 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, আচ্ছা তাহলে এখন এই যে এইগুলাকে বলা হচ্ছে পূর্ণবর্গ ভাজক। মানে 36-এর যে 12টা, সরি 72-এর যে 12টা ভাজক আছে, এই ভাজকগুলোর মধ্যে পূর্ণবর্গ কয়টা? এই 4টা। এখন সেটা সূত্রের সাহায্যে কেমনে বের করব? হ্যাঁ দেখেন, প্রথম কাজ হচ্ছে যদি কোনো একটা সংখ্যার কতগুলো পূর্ণবর্গ ভাজক আছে সেটা বের করতে বলে, আপনার কাজ হচ্ছে আগে ওই সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা। মানে ভাজক সংখ্যা, মোট ভাজক সংখ্যা বের করার জন্য আমরা প্রথমে কি করতাম? ওই সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতাম না? এখানেও তাই, প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 72কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 8 গুণ 9 হবে। এই 8 মানে 2 কিউব আর 9 মানে 3 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 72 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। সবাই একটু তাকাবেন প্লিজ, এই জায়গায় একটু ট্রিকি আছে। হ্যাঁ আচ্ছা, এই যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছেন, এরপর এদিকে তাকান, এই প্রত্যেকটা থেকে এই যে এইটা এইটা এই প্রত্যেকটা থেকে আপনাকে, আচ্ছা এই যে 2 টু দি পাওয়ার 3 আপনাকে শুরু করতে হবে 2 টু দি পাওয়ার 0 থেকে। 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। মানে সোজা কথা 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার এখানে সর্বোচ্চ পাওয়ার যত তত পর্যন্ত লিখবো, এই যেগুলা। আবার এই 3 এর ক্ষেত্রেও কিন্তু তাই করব। 3 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, মানে 3 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে 2 পর্যন্ত যতগুলো সম্ভব সেটা লিখব। এদিকে তাকান, এবার আমাকে আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এদের প্রত্যেকেই কিন্তু 72 এর এক একটা উৎপাদক, প্রত্যেকেই। এখন আমাকে আবার এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরাও কিন্তু 72 এর এক একটা উৎপাদক। এবার আপনারা আমাকে বলেন, এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে পূর্ণবর্গ কয়জনকে দেখতে পাচ্ছেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন তো। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এদের মধ্যে পূর্ণবর্গ কতজনকে দেখতে পাচ্ছেন? পূর্ণবর্গ সংখ্যা। এবং তারা কারা কারা বলেন তো? এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে পূর্ণবর্গ কে কে এবং কয়জনকে দেখতে পাচ্ছেন? কে কে? আচ্ছা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 2, অ্যাবসলিউটলি রাইট। এই 2 টু দি পাওয়ার 0 এটা মানে 1, আর এই 2 টু দি পাওয়ার 2 মানে 4। এই দুইজন কিন্তু পূর্ণবর্গ। এরা কিন্তু পূর্ণবর্গ না, কারণ 2 টু দি পাওয়ার 3 মানে 8। আচ্ছা, আর এখানেও কিন্তু দেখেন 3 টু দি পাওয়ার 0 এটা পূর্ণবর্গ, 3 টু দি পাওয়ার 2 এটা পূর্ণবর্গ। মানে আমি বোঝাতে চাচ্ছি এরকম এই প্রত্যেকটাকে এরকম, মানে এই 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে এখানে যত পাওয়ার আছে তত পর্যন্ত দিয়ে এদের মধ্যে যতগুলো পূর্ণবর্গ পাওয়া যাবে তত নিবেন। এখানে পূর্ণবর্গ পাওয়া গেছে কয়টা? 2টা, একটা 2টা, তাই 2 নিবেন। এই 2 মানে হচ্ছে 2টা পূর্ণবর্গ পাইছি, তাই। এখানে পূর্ণবর্গ কয়টা পাইছেন? 2টা, একটা 2টা, তাই 2 নিবেন। এখান থেকে যতটা পূর্ণবর্গ পাইছেন তত, এখান থেকে যতটা পূর্ণবর্গ পাইছেন তত, এই দুটাকে গুণ করলে পাওয়া যাবে যে আসলে এই 72 সংখ্যাটার কতটা পূর্ণবর্গ ভাজক আছে।
যেহেতু আমাদেরকে পূর্ণবর্গ ভাজক বের করতে বলছে, তাই এর মধ্যে সবগুলোকে নেওয়া যাবে না, শুধু পূর্ণবর্গ যেগুলো সেইগুলোকে বের করতে হবে, কারণ দুইটা পূর্ণবর্গ সংখ্যা গুণ করলে ফলাফল একটা পূর্ণবর্গ হয়। এবার কি বুঝছেন বিষয়টা? মানে কোনো একটা সংখ্যার কতটা পূর্ণবর্গ ভাজক আছে সেটা বের করার টেকনিক হচ্ছে এটা। আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে 256 এর কতটি ভাজক আছে এবং এদের মধ্যে কতটি ভাজক পূর্ণবর্গ। আচ্ছা দেখেন, তাহলে প্রথমে বের করতে বলছে 256 এর কতটি ভাজক আছে এবং এই ভাজকগুলোর মধ্যে কতটা ভাজক পূর্ণবর্গ। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে 256 মোট কতটা ভাজক আছে সেটা আগে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা 256 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। এই যে 256, আচ্ছা এই 256 মানে কিন্তু 16 স্কোয়ার, মানে 16 গুণ 16, তাই কিনা? আর এই 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, এই 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 8। তার মানে কি বুঝলেন? তার মানে এই 256 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 8। এখন আমি কি বলছিলাম, এই বেজে যে পাওয়ার, বেজের উপরে যে পাওয়ার থাকবে এই পাওয়ারের সাথে 1 যোগ, তাহলে 8 এর সাথে 1 যোগ করলে কত হয়? 8 এর সাথে 1 যোগ করলে এই পাওয়ারের সাথে 1 যোগ, 8 এর সাথে 1 যোগ করলে 9। তার মানে হচ্ছে 256 মোট ভাজক হচ্ছে 9টি। তাহলে আমার উত্তর হচ্ছে 1 নাম্বার অপশন, কারণ বাকি অপশনগুলোতে মোট ভাজক 11টা, 4টা, 11টা। তার মানে এগুলো তো আমার এখন এদের তার মানে এই যে টোটাল যে 9টা ভাজক আছে, এই 9টা ভাজকের মধ্যে আবার কয়টা ভাজক পূর্ণবর্গ সেটা বের করতে হবে। তাহলে পূর্ণবর্গ ভাজক বের করার সময় কি বলছিলাম, এখানে যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে কত পাইছেন? 2 টু দি পাওয়ার 8। এখন এই 2 টু দি পাওয়ার 8 এর মধ্যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8। এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন এদের মধ্যে কয়টা পূর্ণবর্গ? অনেকে চিন্তা করবে ভাই এদের মধ্যে পূর্ণবর্গ কারা কারা, আমি কেমনে বুঝবো? খুবই সহজ, যেখানে দেখবেন পাওয়ার জোর থাকলেই কেবল পূর্ণবর্গ হয়। পাওয়ার বেজের উপরে পাওয়ার বিজোড় থাকলে কখনো, দেখেন এদিকে তাকান, মৌলিক সংখ্যার উপরে পাওয়ার বিজোড় থাকলে কখনো পূর্ণবর্গ হয় না। তাহলে পাওয়ার যেখানে যেখানে জোর পাবেন তারাই পূর্ণবর্গ। আপনার টেনশন করতে হবে না যে কারা পূর্ণবর্গ, দেখি দরকার নাই। তাহলে 2 এর উপরে 0 আছে, 0 কিন্তু একটা জোড় সংখ্যা, তার মানে এটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ। কয়টা? 1 2 3 4 5 6, তার মানে 6টা পূর্ণবর্গ সংখ্যা আছে। আরে 5টা হলো কেন? 2 টু দি পাওয়ার 4, আচ্ছা 5, সরি এই 5 নেওয়া যাবে না, এই 5 নেওয়া যাবে না, 5টা হবে, 5টা। এই যে 5 নেওয়া যাবে না, 2 টু দি পাওয়ার 5 তো বিজোড় না, 2 টু দি পাওয়ার 5 তো হবে না, কারণ 5 তো বিজোড় সংখ্যা। আপনারা কি বুঝছেন? আমি আবার বলছি, মৌলিক এই যে বেজ মৌলিক সংখ্যার উপরে পাওয়ার জোর হলেই কেবল ওইটা পূর্ণবর্গ হয়, পাওয়ার বিজোড় হলে কখনো পূর্ণবর্গ হতে পারে না। জি, তার মানে এগুলো খুঁজতে হবে না, আপনি সহজেই বুঝতে পারেন। 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত যাইতে হলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 নিয়ে যাবে, 2 4 6 8 হাতেই গোনা যায় 5টা, এগুলো লেখারই দরকার নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, যখন পূর্ণবর্গ ভাজক বের করতে বলবে তখন এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর এর উপরে যে পাওয়ার আছে, এই পাওয়ার 0 থেকে শুরু করে এখানে সর্বোচ্চ যত আছে তত পর্যন্ত নিতে হবে প্রত্যেকটাতে। এখানে 3 থাকলে 3-এরটা তো নিতাম, তারপর সবগুলো গুণ করে মোট যে ফলাফল আসবে সেটা হচ্ছে পূর্ণবর্গ ভাজক সংখ্যা। নেক্সট, আচ্ছা নিচের কোন সংখ্যাটির বিজোড় সংখ্যক ভাজক আছে? আপনারা সবাই জানেন পূর্ণবর্গ সংখ্যার বিজোড় সংখ্যক ভাজক থাকে। এই যে 1024 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই 1024 এর বিজোড় সংখ্যক ভাজক আছে। নেক্সট হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গাতে চলে আসছি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, মাঝে মাঝেই আসে, সবাই একটু তাকাবেন প্লিজ। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ সম্পর্কিত গাণিতিক সমস্যা। তাহলে এখানে কয়টা জিনিস দেখতে পাচ্ছেন? ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ সম্পর্কিত গাণিতিক সমস্যা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ, আগে এগুলো ভালো করে চিনতে হবে। আচ্ছা দেখেন, আমি একটা ভাগ করি, মনে করেন যে আমি 37কে ভাগ করব 7 দিয়ে। আচ্ছা 7 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 37-এর মধ্যে 7 কয়বার যাবে? 5 বার, 5 7 35। সবাই তাকাবেন প্লিজ, থাকলো 2। এই যে এদিকে তাকান, এটাকে বলে ফলাফল, ভাগফল। এই যে এখানে বলে ভাগফল, মানে ভাগ করে যে ফল পাবেন, ফলাফল পাবেন সেটা হচ্ছে ভাগফল, তাহলে এটা হচ্ছে ভাগফল। সবাই তাকাবেন প্লিজ, আমি এখানে একটা দারুণ জিনিস শেখাবো, আপনার মুখস্থ করতে হবে না, ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যাবে। ভাগফল, আর এই লাস্টে যেটা বেঁচে থাকে সেটাকে বলে ভাগশেষ, ইংরেজিতে বলে রিমাইন্ডার।
ভাগশেষ। হ্যাঁ, আর এই যে যা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলে ভাজক। যা দিয়ে ভাগ করা হয় সে ভাজক, আর যাকে ভাগ করা হয় সে ভাজ্য। আমি এরকম পড়তাম যে যাকে ভাজা হয়, ভাগ করা মানে ভাজা, ফ্রাই করা, যাকে ভাজা হয় সে ভাজ্য, যাকে ভাজা হয় সে ভাজ্য। আমি এইভাবে মনে রাখতাম। তাহলে যাকে ভাজা হয় মানে ভাগ করা হয় সে ভাজ্য, আর যে এই ভাজার কাজটা করে সে ভাজক। যে ভাজতেছে মানে ভাগ করতেছে সে ভাজক। ওকে, আচ্ছা, আর এই ফলাফলকে বলে ভাগফল, আর লাস্টে যেটা থেকে যায় সেটাকে বলে ভাগশেষ। ওকে, এখন এই যে চারটা জিনিস, এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন প্লিজ, 5 মিনিটের জন্য খুবই মনোযোগ দেন। এখানে চারটা জিনিস দেখতে পাচ্ছেন, ভাজ্য, ভাগফল, ভাগশেষ আর ভাজক। এই চারটা জিনিসের মধ্যে একটা রিলেশন আছে, এদিকে তাকান। সেই রিলেশনটা হচ্ছে ভাজ্য ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন মজার বিষয় হচ্ছে এই সূত্র মুখস্থ করতে করতে অনেকের জীবন শেষ হয়ে গেছে, কিন্তু এই সূত্র মুখস্থ থাকে নাই। আমার নিজেরই মনে থাকতো না, আমার নিজেরই এই সূত্র কনফিউশন হতো যে এখানে গুণ কি ভাজক ইনটু ভাজ্য নাকি ভাজক ইনটু ভাগশেষ, মানে ব্যাপক কনফিউশন হতো। মুখস্থ করতে করতে জীবন অবস্থা খারাপ, কিন্তু মনে থাকতো না, কয়েকদিন পরে আবার যাতাই। কিন্তু আমরা যদি একটু টেকনিক অ্যাপ্লাই করি তাহলে কিন্তু খুবই সহজ। দেখেন এদিকে তাকান, সবাই এবার মনোযোগ দেন প্লিজ, খুবই মনোযোগ দেন। মনে করেন আমি 37কে, এদিকে তাকান, 37কে 7 দিয়ে ভাগ করব, কয়বার যাবে? 5 বার। 5, এই যে দেখেন এদিকে তাকান, এইটা দিয়ে এটাকে গুণ করেন, এখানে বসান কিভাবে বলেন তো? 5 7 35। মনোযোগ দেন, এইটা দিয়ে এটাকে গুণ করে এখানে বসাতে হয়। তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করলে 5 7 35, আর ভাগশেষ থাকবে 2। মজার বিষয় হচ্ছে এই যে সংখ্যাটা না, এদিকে তাকান প্লিজ, এইখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন, এই সংখ্যাটা কিভাবে পাওয়া যায়? যদি শুধু এইটুক জানেন তাহলে আর জীবনে কোনোদিন মানে এই সূত্র মুখস্থ করতে হবে না ভাই। এখানে যে সংখ্যাটা, এটা তো ভাজ্য, তাই না? এই ভাজ্যটা কিভাবে পাওয়া যায়? খুবই সিম্পল, এইটা আর এটাকে গুণ করে তার সাথে এটা যোগ করতে হয়। হ্যাঁ, দেখেন এই 7 আর 5 গুণ করলে হয় 35, তার সাথে 2 যোগ করলে হয়ে যাবে 37, আর এই 37 মানে হচ্ছে ভাজ্য। সব সময় এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করে তার সাথে এই ভাগশেষ যোগ করলে এই ভাজ্য পাওয়া যায়। তাহলে ভাইয়া, তাহলে এই যে সংখ্যাটা মাঝখানে যে সংখ্যাটা, এটার নামই তো ভাজ্য। তাহলে ভাজ্যটা কিভাবে পাচ্তেছি? এইটার সাথে এটা গুণ করতেছি, এটা মানে ভাজক, এটা মানে ভাগফল। তাহলে ভাজক ইনটু ভাগফল, তার সাথে যোগ করতেছি ভাগশেষ, আর পাচ্ছি আমরা ভাজ্য। এটাই তো সূত্র। ওকে, বোঝা গেছে বিষয়টা? বলছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভাজ্য। তাহলে ভাজ্য ইজ ইকুয়াল টু, এই ভাজ্যটা কিভাবে পাবেন? এইটার সাথে এটা গুণ করবেন, তার মানে ভাজকের সাথে ভাগফল গুণ, ভাজক ইনটু ভাগফল। এই ভাজক ইনটু ভাগফলের সাথে এই লাস্টেরটা যোগ করতে হয়, তাই ভাগশেষ যোগ করতে হয়। তাহলে আমার প্রশ্ন হলো ভাইয়া, এই সূত্র মুখস্থ করলে তো বিপদ। এই সূত্র আপনি কেন মুখস্থ করবেন? এই সূত্র আপনি ছোট্ট একটা, মনে করেন যে এই সূত্র যদি ভুলে যান তাহলে ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে আপনি সাজাই নেবেন মনের মতো করে যে কিভাবে আসছে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ক্লিয়ার। এখন যদি এরকম হয়, দেখেন এদিকে তাকান, যদি এমন হয় যে আমি মনে করেন যে 9 দিয়ে আমি 43কে ভাগ করব, 9 দিয়ে আমি 45কে ভাগ করব, 45কে ভাগ করব, তাহলে 9 দিয়ে 45 কয়বার যাচ্ছে? 5 9 45। এটার সাথে এটা গুণ করলে 5 9 45। এখানে কি ভাগশেষ থাকছে? না। তার মানে কখনো কখনো এই ভাগশেষটা 0 হয়ে যাবে। মানে ভাগশেষ 0 হওয়ার অর্থ হচ্ছে এই সংখ্যাটা মানে ভাজ্যটা ভাজক দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তাই কিনা? এখন বলেন, আমি এখন এই মাঝখানে যে 45 আছে সেই 45 কিভাবে পাবো? এইটা দিয়ে এটাকে গুণ, তার সাথে 0 যোগ। তো 0 যোগ করলেই কি আর না করলেই কি? যখন ভাগশেষ থাকতেছে না তখন যোগ করলেই কি আর না করলেই কি? হ্যাঁ, তাইলে এই যে মাঝখানে যে 45 আছে এটা কি ভাজ্য না? তাহলে ভাজ্য এবার কিভাবে পাবো? ভাজক ইনটু ভাগফল। তার সাথে আমি এই ভাগশেষ যেহেতু 0, তাই 0 যোগ করলেই কি আর না করলেই কি? তাই যখন ভাজক দিয়ে যখন ভাজ্য নিঃশেষে বিভাজ্য হবে
তখন সূত্র হচ্ছে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল, যখন নিঃশেষে বিভাজ্য হবে, যখন নিঃশেষে বিভাজ্য হবে। কথা কি বুঝতে পারছেন? ওকে, আটকে গেল কে? হ্যাঁ, আটকে গেল কেন? ওকে, আচ্ছা, এখন এই আমরা এই রিলেটেড গাণিতিক সমস্যা, সূত্র যে দেখেন দেওয়া আছে, কি বলছে? ভাজ্য ইজ ইকুয়াল টু, ভাজ্য কোন সূত্রটি, ভাজ্য ইকুয়াল টু কোন সূত্রটি প্রযোজ্য, মানে ভাজ্য সমান কি? ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাগফল ইন্টু ভাজক প্লাস ভাগশেষে, যে 1 নম্বরে রাইট। এই যে ভাগফল ইন্টু ভাজক, ভাজকের সাথে ভাগফল গুণ করে ভাগশেষ যোগ করলে কি পাওয়া যায়? ভাজ্য পাওয়া যায়। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এই সূত্র পরীক্ষায় আসছে। নেক্সট, সবাই একটু মনোযোগ দেন, সহজ অঙ্ক থেকে শুরু করি যাত্রা। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে ভাজক 10, ভাজক 10, ভাগফল 10 ও ভাগশেষ 1 হলে ভাজ্য কত? এখন ভাজ্যের ফর্মুলা কি বলেন? ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস কি ভাগশেষ, তাই কি না? তাহলে ভাজক কত? ভাজক হচ্ছে 10 ইন্টু ভাগফল কত? ভাগফল হচ্ছে 10 প্লাস ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 1। 10 10 কত? 100, তার সাথে 1 যোগ করলে 101, তাহলে ভাজ্য হচ্ছে 101। ওকে, আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এখানে কি বলছে, সবাই একটু মনোযোগ দিবেন, একটু টেকনিক্যাল হতে হবে। বলছে একটি ভাগ অঙ্কের ভাগফলের 1/3 হচ্ছে ভাজক, ভাগফলের 1/3 হচ্ছে ভাজক, মানে ভাগফলকে 3 দিয়ে ভাগ করলে ভাজক পাওয়া যাবে। বুঝতে পারছেন? ভাগফলের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, মানে ভাগফল যা তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে ভাজক। ভাগশেষ, ভাগশেষ এখানে বানান ভুল আছে, বানান ভুল আছে, এটা কারেকশন করবেন। ভাগশেষ না, ভাগশেষ। হ্যাঁ, ভাগশেষ ভাজকের অর্ধেক, ভাগশেষ ভাজকের অর্ধেক। ওকে ফাইন। বলছে ভাগফল 126 হলে ভাজ্য কত? আচ্ছা, সবাই একটু মনোযোগ দিতে হবে প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করেন। সেটা হচ্ছে এখানে কিন্তু সব অঙ্ক একদম ভাজক ভাগফল ভাগশেষ সব দেয়া থাকবে না, মাঝে মাঝে কিছু ডেটা মিসিং থাকবে, সেই মিসিং ডেটাটা আপনাকে বের করতে হবে। একটু তাকান, ভাজ্য নির্ণয় করতে বলছে। এখন আমাকে বলেন ভাজ্য নির্ণয় করতে হলে কি কি লাগে? ভাজ্য নির্ণয় করতে গেলে ভাজক ইন্টু ভাগফল প্লাস কি ভাগশেষ লাগে না? লাগে কিনা? তাইলে ভাজ্য বের করতে হলে ভাজক লাগবে, ভাগফল লাগবে, ভাগশেষ লাগবে। বাট আমরা দেখতে পাচ্ছি এখানে কেবল ভাগশেষের মান দেওয়া আছে, তার মানে এই ভাগশেষ মানে এই মানটা দেওয়া আছে, কিন্তু ভাজক ভাগফল কোনোটাই দেওয়া নাই। বুঝছেন? তাহলে প্রথম টার্গেট হচ্ছে এই ভাজক আর ভাগফলের মানটা বের করা। এর জন্য কোশ্চেনে কিছু শর্ত দেওয়া আছে, যে একটি ভাগ অঙ্কের ভাগফলের 1/3 হচ্ছে ভাজক, ভাগফলের দেওয়া আছে ভাগফল, দেওয়া আছে ভাগফল, মানে ভাগফলের মানটা দেওয়া আছে, আমাকে ভাজ্য বের করতে হবে। তো ভাজ্য যদি বের করতে চান, ভাগফল শুধু দেওয়া আছে, ভাজক আর ভাগশেষ তো দেওয়া নাই, তাহলে প্রথম টার্গেট হচ্ছে ভাজক আর ভাগশেষ যে করেই হোক বের করতে হবে। মানে কোশ্চেনে কোনো না কোনো হিন্টস দেওয়া আছে এই ডেটা আর এই ডেটা বের করার জন্য। আমরা দেখতে পাচ্ছি ভাগফলের 1/3 হচ্ছে ভাজক, তাহলে এই যে ভাগফল 126, এই 126-এর 1/3 হচ্ছে ভাজক, তার মানে আমরা কিন্তু ভাজকের মানটা বের করে ফেলতে পারবো। দেখেন তাহলে ভাজক কি হবে? ভাজক হবে ভাগফলের 1/3। তাহলে ভাগফল 126 হলে এই 126-কে 3 দিয়ে ভাগ, 1/3 3 ভাগের 1 ভাগ, 3 4 12, 3 2 6, তার মানে ভাজক হলো 42। ক্লিয়ার? এইবার বলছে ভাগশেষ ভাজকের অর্ধেক, তার মানে ভাজক বের করলাম 42, এই ভাগশেষ নাকি এই ভাজক 42-এর অর্ধেক, তার মানে ভাগশেষ কেমনে হবে? ভাগশেষ হবে 42-এর অর্ধেক, 42 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 21। তাহলে এই যে ভাজক হচ্ছে 42 আর ভাগশেষ হচ্ছে 21, এই দুইটা ডেটা দেওয়া ছিল না, এই দুইটা ডেটা বের করার জন্য কিছু কন্ডিশন দেওয়া ছিল। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই মানগুলো এখানে বসাতে হবে। তাহলে ভাজ্য ইকুয়াল টু ভাজক, ভাজকের মান কত? 42, এখানে 42 বসালাম, ইন্টু ভাগফল, ভাগফল কত? ভাগফল এই যে 126 দেওয়া আছে, প্লাস ভাগশেষ, ভাগশেষ কত? 21। এখন এখানে একটা চ্যালেঞ্জ চলে আসছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে
ক্যালকুলেটর ছাড়া 42 আর 126 একটু দ্রুত গুণ করা, এটা একটা চ্যালেঞ্জ। এটা একটা চ্যালেঞ্জ, যারা ক্যালকুলেটরে করবেন তাদের নিজের ক্ষতি নিজেই করবেন। কিন্তু এই চ্যালেঞ্জ আপনি উতরাতে পারবেন কিভাবে? এই 42 দিয়ে 126কে গুণ করলে একটু বড় হবে, দরকার নাই। আপনি এই 42কে ভেঙে দেন না, 6 গুণ 7 ইন্টু 126 প্লাস 21। এবার প্রথমে 7 দিয়ে গুণ করেন, তারপর 6 দিয়ে গুণ করেন, একটু সহজ হলো না? 7 দিয়ে গুণ করতেছি, 6 সাথে 42 এর 2, হাতে 4, 7 দুগুণে 14 4 18, হাতে 1, 7 কি 7 আর 1 8, ইন্টু হচ্ছে 6, তার সাথে 21। এবার 6 দিয়ে গুণ করেন, 6 দুগুণে 12 2, হাতে 1, 6 48 আর হচ্ছে 1 49, 6 48 আর হচ্ছে হাতের 4, 48 হচ্ছে 52, ওকে, প্লাস হচ্ছে 21। আচ্ছা, এই 2 আর 1 যোগ করলে হয় 3, এই 2 আর 9 যোগ করলে হচ্ছে 11 1, হাতে 1, 2 আর 1 3, 5313, 5313। আমার কথা হচ্ছে 42 দিয়ে 126কে গুণ করতে আমার কষ্ট হচ্ছে, সমস্যা নাই, আমি 42কে ভেঙে একটু ছোট করে নিলাম, তারপর 2 বার গুণ করলাম, 2 স্টেপে গুণ করলাম, কোনো সমস্যা? কথা কি বুঝছেন? তাহলে উত্তর হচ্ছে 5313, 5313। ওকে, নেক্সট দেখেন এখানে কি বলছে। এখানে বলছে ভাজক ভাগফলের 10 গুণ। ভাজক ভাগফলের 10 গুণ, ওকে ফাইন। ভাজক 0.5 হলে ভাজ্য কত? আচ্ছা, এই কোশ্চেনে ভাগ শেষের কথা বলা আছে? এদিকে তাকান প্লিজ, সবাই একটু মনোযোগ দেন। এই কোশ্চেনে কিন্তু ভাগ শেষের কথা বলা নাই। যখন ভাগ শেষের কথা উল্লেখ থাকবে না কোনো প্রশ্নে, হ্যাঁ, যখন কোনো প্রশ্নে ভাগ শেষের কথা উল্লেখ থাকবে না, তখন ধরে নিতে হবে যে ভাজ্য সংখ্যাটা ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য, এটা ধরে নিতে হবে। আমি আবার বলছি, যখন ভাগশেষ কত কোনো কোশ্চেনে, মানে ভাগশেষ কত সেটা উল্লেখ থাকবে না, তখন আপনাকে ভাগশেষ 0 ধরে নিতে হবে, মানে ভাজক দ্বারা ভাজ্য নিঃশেষে বিভাজ্য, এটা ধরে নিতে হবে, ঠিক আছে? তার মানে এখানে ভাগশেষ 0, এটা আপনাকে ধরতে হবে। তাহলে ভাজক 0.5 আমাদের বের করতে বলছে ভাজ্য, তাহলে ভাজ্যের সূত্র কি? ভাজক ইন্টু ভাগশেষ, সরি ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, দিব না, ভাগশেষ 0, ভাগশেষ 0। এইবার এই কোশ্চেনে কিন্তু শুধু ভাজকের মান দেওয়া আছে, ভাগফলের মানটা দেওয়া নাই, তার মানে আমাকে এই ভাগফলের মানটা আগে বের করতে হবে। এখন ভাগফল সমান কি বলছে? ভাজক ভাগফলের 10 গুণ। দেখেন, ভাজক ভাগফলের 10 গুণ, তাহলে ভাজক ইজ ইকুয়াল টু ভাগফল, এই যে এর যার সাথে থাকবে তার সাথে গুণ, যেহেতু ভাগফলের সাথে এর আছে, এই 10 গুণ হবে ভাগফলের সাথে। এই ভাজকের মান দিয়েছে 0.5, তার মানে এটা 0.5, এই 10 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু ভাগফল, তাহলে ভাগফলের মান 0.5/10, এইভাবেই রেখে দেন 0.5/10। ওকে, তাহলে এই ভাজকের মান হচ্ছে এই যে 0.5 ইন্টু এই ভাগফলের মান হচ্ছে 0.5/10। আচ্ছা, এখন আমরা গুণ করি, তাহলে এটা হচ্ছে 0.5 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 10। আচ্ছা, 0.5 গুণ করলে কত হবে? 5 আর 5 গুণ করলে হচ্ছে 25, এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর, তার মানে এই গুণ ফলে দশমিকের পরে হবে মোট 2 ঘর, কারণ এখানে 1 ঘর এখানে 1 ঘর, তার মানে এখানে দশমিকের পরে মোট 2 ঘর, তাহলে এখানেও হবে মোট দশমিকের পরে মোট 2 ঘর। তাহলে কোথায় বসাতে হবে? যেন দশমিকের পরে 2 ঘর হয়, তাই এখানে বসাতে হবে, নিচে 10। আর 10 দিয়ে ভাগ করা মানে দশমিক এইদিকে আর 1 ঘর শিফট হওয়া, কিন্তু এদিকে তো কিছুই নাই, কিছু নাই মানে 0 আছে, তাই এই দশমিক শিফট হয়ে আসে এই 0 এর সামনে বসবে, তাই 10 দিয়ে ভাগ করলে 0.025, তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.025। ক্লিয়ার? দশ দিয়ে ভাগ করা মানে কি? দশমিক এদিকে 1 ঘর শিফট হওয়া, তাহলে এদিকে কিছু নাই মানে তো 0 আছে, তাই এদিকে 1 ঘর শিফট হয়ে এই 0 সামনে চলে আসবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই যে আচ্ছা, এটা আমি পরে করে দিচ্ছি, আচ্ছা মনে রাখেন, 25 নম্বর কোশ্চেনটা বাকি থাকলো, পরে করে দিচ্ছি। হ্যাঁ, একটু দিকে দেখান, এবার বুঝতে পারবেন যে কেন আপনাদেরকে ওই সূত্রটা আমি টেকনিক্যালি শিখাইছি। দেখেন, the number 3 divides a with, দেখেন এখানে এই a আর এই a কিন্তু এক না, হ্যাঁ, এই a হচ্ছে একটা সংখ্যা আর এই a হচ্ছে আর্টিকেল। আচ্ছা, কি বলছে? the number
3 ডিভাইডস এ, মানে 3 সংখ্যাটি এ কে ভাগ করে উইথ এ রেজাল্ট অফ বি, এই রেজাল্ট বলতে কিন্তু ভাগফলকে বোঝাচ্ছে, অ্যান্ড এ রিমাইন্ডার অফ 2, এর মানে হচ্ছে সোজা কথা 3 সংখ্যাটি এ কে ভাগ করলে ভাগফল হবে বি এবং ভাগ শেষ হবে হচ্ছে 2। দি নাম্বার 3 ডিভাইডস বি উইথ এ রেজাল্ট অফ 2 অ্যান্ড এ রিমাইন্ডার অফ 1, তার মানে হচ্ছে 3 সংখ্যাটি যদি বি কে ভাগ করে তাহলে ভাগফল হবে 2 এবং ভাগ শেষ হয় 1। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? আচ্ছা, এই জায়গাতে আপনাকে ওই যে এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন। যে জায়গাটা শিখে আসলাম, মানে ওই যে ভাজ্য ইজ ইকুয়াল টু কি, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, ওই সূত্র এখানে অনেকে এই অঙ্কটা যে ওই সূত্রের অ্যাপ্লিকেশন, এইটা অনেকে বোঝেই নাই, এটা অনেকে বোঝেই না যে এটা ওই সূত্রের অ্যাপ্লিকেশন। এদিকে তাকান, প্রথম লাইনটা এদিকে তাকান প্লিজ। দি নাম্বার 3 ডিভাইডস এ, তার মানে 3 সংখ্যাটি এ কে ভাগ করে, তবে 3 দিয়ে যদি এ কে ভাগ করেন, এদিকে তাকান প্লিজ, তাহলে কাকে ভাগ করতেছি? এ কে, কি দিয়ে? 3 দিয়ে। তাহলে এই এ কে ভাগ করব আমি 3 দিয়ে, এই যে 3 দিয়ে একে ভাগ করতেছি, এতে ফলাফল হয়েছে কত? বি, তার মানে ভাগফল হবে বি এবং ভাগশেষ হচ্ছে 2। তাহলে এখানে কত বসবে বলেন তো? এই 3 আর বি গুণ করে এখানে হবে 3b আর এই ভাগশেষটা হবে হচ্ছে 2। আচ্ছা, এখন এই জিনিসটাকে অ্যানালাইসিস করে আমরা যদি সূত্র লিখি তাহলে কিভাবে লিখবো? এখানে ভাজ্য এ, এই এ কেমনে পাবেন? এই সংখ্যার সাথে এটা গুণ করে তার সাথে এটা যোগ করে পাবেন, এটা একটু আগে পড়ে আসছি না? তাহলে এই এ ইজ ইকুয়াল টু, আচ্ছা এই 3 এর সাথে বি গুণ করেন, তাহলে এই 3 এর সাথে বি করলে 3b, 3 এর সাথে বি গুণ 3b প্লাস ভাগশেষ 2, আর এইটাই হচ্ছে এই এ, তাই এ ইজ ইকুয়াল টু, এটা 1 নাম্বার ইকুয়েশন। দেখেন, কেউ যদি এই জিনিসটুক না লিখে যদি সরাসরি এটা লিখতে যায় তার ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের সূত্র আন্দাজে মুখস্থ না করে বুঝে করতে হবে। এবার পরে কি বলছে? দি নাম্বার 3 ডিভাইডস বি, তার মানে 3 সংখ্যাটি বি কে ভাগ করে, তার মানে 3 দিয়ে আমি বি কে ভাগ করব, এতে ভাগফল হবে কত? 2 আর ভাগশেষ হবে কত? 1। তাহলে ভাগশেষ মানে, তাহলে এখানে কেমনে পাবো? এইটার সাথে এটা গুণ, এই 3 আর 2 গুণ করলে 3 2 6, এখানে ভাগশেষ হবে 1। এবার আমাকে বলেন, এখানে যদি আমরা ভাজ্য ভাজকের সূত্রে ফেলি তাহলে এখানে ভাজ্যকে বি, আর তাহলে এটা কেমনে পাবেন? এই বি, এই যে এই বি কেমনে পাবেন? এটার সাথে এটা গুণ করে এটা যোগ, তাহলে 3 আর 2 গুণ, 3 গুণ 2, তার সাথে যোগ হচ্ছে ভাগশেষে 1, আর এইটাই হলো এই মাঝখানের সংখ্যা বি। তাহলে বি ইজ ইকুয়াল টু 3 2 6 আর 1 7। এই যে বির ভ্যালু পেয়ে গেছেন, কিন্তু আমাদের কোশ্চেনে বের করতে বলছে ভ্যালু অফ এ। এই বির মানটা 1 নং সমীকরণে বসাতে হবে, বি এর মান 1 এ বসিয়ে, বি এর মান 1 এ বসিয়ে, তাহলে a ইজ ইকুয়াল টু 3b, তাহলে b এর মান কত? 7, তাহলে 3b, তো b মানে 7 প্লাস 2, 3 সাথে 21 প্লাস 2, তার মানে হচ্ছে 23, তাহলে আমাদের উত্তর হচ্ছে 23। বুঝতে পারছেন সবাই? আপনারা কি বুঝছেন? আমি আগে বোঝাতে চাচ্ছি যে এই কোশ্চেনটা যে ওই ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের সূত্রের অ্যাপ্লিকেশন, এই জিনিসটাই অনেকে বুঝবে না, মানে এইটুক সাজানোটাই তো ইম্পর্টেন্ট, তাহলে বেসিক যদি ভালো না থাকে তাহলে তো এই লাইনটা সাজাতেই পারবে না সে। এইটা দেখেন, এই যে 24 সালে ব্যাংকের সমন্বিত 10 ব্যাংকের ও আর্থিক প্রতিষ্ঠানে আসছে। এখন ইংরেজি কোশ্চেন, ইংরেজিতে ইংলিশ ভার্সনে কোশ্চেন হওয়া মানে তো এমন না যে মানে আকাশ থেকে কিছু নিয়ে আসা, আপনি যা জানেন সেটাই জাস্ট ভাষাটা পরিবর্তন হয়ে আসছে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, একটু তাকাবেন প্লিজ, একটু তাকাবেন। এখানে কি বলছে? এখানে বলছে দুটি সংখ্যার পার্থক্য 1365। দুইটা সংখ্যা, সেই সংখ্যা দুইটাকে এটা বলা নাই, বলছে দুইটা সংখ্যার পার্থক্য 1365। আচ্ছা, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করা হলে ভাগফল হবে 6 এবং ভাগশেষ হবে 15। ছোট সংখ্যাটির মান কত? আচ্ছা, এখানে সংখ্যা দুইটাকে এটা কি বলা আছে? এগুলো এই অঙ্কটা কিন্তু এইটা এবং এর পরেরটা মানে লিখিত পরীক্ষার উপযোগী প্রশ্ন। আবার বলছি, এই কোশ্চেন এবং এর পরের কোশ্চেনটা লিখিত পরীক্ষার উপযোগী কোশ্চেন। তাহলে এখানে সংখ্যা দুইটা কে কে বলা নাই, তাই আপনাকে ধরে নিতে হবে যে সংখ্যা দুইটা এক্স ও ওয়াই। তাহলে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। এখন কি বলছে? দুটি সংখ্যার পার্থক্য 1365, তার মানে এক্স আর ওয়াই এর পার্থক্য 1365। পার্থক্য মানে বিয়োগফল।
আচ্ছা, পার্থক্য লেখার সময় সামনে বড়টা লিখতে হয় না, যেহেতু এখানে ফলাফলটা পজিটিভ, বড়টা লিখতে হয়। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে বড় কে আমি জানি না, তাহলে আপনি ধরে নেন একটা বড় একটা ছোট ধরলেই হলো। ধরে নিচ্ছি এক্স বড় ওয়াই ছোট, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1365। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার কি বলছে সবাই, এই লাইন এদিকে তাকান প্লিজ, এখনো অংশটা বোঝেন, এখনকার অংশটা মনোযোগ দিয়ে বোঝেন, এদিকে তাকান। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে, এখানে সাইডে আপনি লিখে রাখবেন যে এক্স গ্রেটার দেন ওয়াই, ধরে নিছি। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে, আচ্ছা বড় সংখ্যা মানে এখানে কে এক্স, ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে মানে ওয়াই দ্বারা ভাগ করলে, মানে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলে, বড় সংখ্যাটিকে মানে এই এক্স কে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে মানে ওয়াই দ্বারা ভাগ করলে, তার মানে এদিকে তাকান মনোযোগ দেন, এই এক্স কে আমরা ভাগ করব কি দ্বারা, ওয়াই দ্বারা, এক্স কে ওয়াই দ্বারা ভাগ করব, এতে ভাগফল হবে 6, মানে এখানে হবে 6 এবং ভাগশেষ হবে 15। আচ্ছা এখানে কত বসবে বলেন তো, এই 6 আর এই ওয়াই গুণ হবে, এই 6 আর ওয়াই গুণ হয় এখানে হবে 6y আর এখানে ভাগশেষ হবে 15। এইবার আমাকে বলেন এইটুককে অ্যানালাইসিস করলে পরে এখানে এই যে মাঝখানে এক্স আছে, এই এক্স কিন্তু এখানে ভাজ্য, সরাসরি এখানে বলা নাই যে এক্স ভাজ্য, বুঝে নিতে হবে। তাহলে এক্স হচ্ছে ভাজ্য, এটা কেমনে পাবেন, এই সংখ্যার সাথে এটা সংখ্যা গুণ করে এই 15 যোগ করতে হবে, তাই কিনা? তাহলে এই ওয়াই এর সাথে 6 গুণ করলে হবে 6y, তার সাথে 15 যোগ, এটা যোগ করলে আমরা পাবো এই মাঝখানের সংখ্যা মানে এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এত। এইটুক বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, এইবার এই 6y মানে এক্স আর ওয়াই এক পাশে নিয়ে আসি, এবার এক্স এবং ওয়াই এক পাশে নিয়ে আসি, তাহলে 6y এই পাশে নিয়ে আসলে এক্স মাইনাস 6y ইজ ইকুয়াল টু 15। এটা 2 নাম্বার ইকুয়েশন। এইবার তাকান, এখানে আছে 1 নাম্বার ইকুয়েশনে x মাইনাস ওয়াই, এখানে আছে 2 নাম্বার ইকুয়েশনে x মাইনাস 6y, তাহলে এখানেও x আছে এখানেও x আছে এবং x এর আগে এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এই 1 আর 2 যদি ইকুয়েশন আমরা বিয়োগ করি তাহলে x x কেটে যাবে, তাই 1 বিয়োগ 2 করে, তাহলে 1 এ আছে কি x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1365, 2 এ আছে কি x মাইনাস 6y ইজ ইকুয়াল টু 15। বিয়োগ যেহেতু করছে সাইন পরিবর্তন হবে, এখানে প্লাস আছে হবে মাইনাস, এখানে মাইনাস আছে হবে প্লাস, ওকে এখানে প্লাস আছে হবে মাইনাস। হ্যাঁ এটা ক্যান্সেল। এখন দেখেন এই মাইনাস ওয়াই থেকে প্লাস 6y গেলে থাকবে প্লাস 5y, 1365 থেকে 15 গেলে দেখেন 65 থেকে 15 গেলে 1350। এখন এই ওয়াই রেখে দেন, 5 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 1350, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করবো। তাকান এদিকে প্লিজ, এই 13 এর মধ্যে 5 যাবে 2 বার, 5 দুগুণী 10 থাকলো 3, 3 এর পরে 5 মানে 35, 5 দিয়ে ভাগ করলে 5 সাথে 35 আর 0 বসে যাবে, তা 270। ওয়াই এর মান 270। কোশ্চেনে নির্ণয় করতে বলছে কি ছোট সংখ্যাটির মান কত, তাইলে ছোট সংখ্যা আমরা এখানে কাকে ধরছিলাম, এই ওয়াই কে ছোট সংখ্যা ধরছিলাম, তাহলে আমাদের ওয়াই এর মান বের হইছে মানে তো ছোট সংখ্যার মান বের হইছে, আশা করি বুঝতে পারছেন। ওয়াই এর মান বের হইছে মানে ছোট সংখ্যার মান বের হইছে, যেহেতু আমাদের ছোট সংখ্যার মানটা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা এটা কি বোঝা গেছে আপনাদের, কি এই অঙ্কে কোনো সমস্যা হচ্ছে, মানে বুঝতে পারতেছেন যে এই যে এই জিনিসটুক কিন্তু লিখিত পরীক্ষায় লেখা যাবে না, এদিকে থাকান, লিখিত পরীক্ষায় কিন্তু খাতায় এই কথাটা লেখা যাবে না, এইখানে লিখতে হবে প্রশ্ন মতে, তারপর লিখতে হবে এখানেও লিখতে হবে প্রশ্ন মতে। এইটুকু আপনি কি করবেন, একটু কনফিউশন ক্লিয়ার করার জন্য এইটুকু আপনি রাফে কোনো জায়গা করে দেখবেন যে আপনি যে এটা লিখলেন সেটা ঠিক আছে কিনা। এটা সরাসরি লিখতে গেলে পরে ভুল হওয়ার সম্ভাবনা আছে, যে কার সাথে কি গুণ হবে কি যোগ হবে, কারণ এখানে তো বলা নাই কোনটা ভাজক কোনটা ভাগফল কোনটা ভাগশেষ, এটা বলা নাই, বুঝে নিতে হচ্ছে। ওকে নেক্সটে কি বলছে দেখেন, আচ্ছা নেক্সট হচ্ছে দুটি সংখ্যার গুণফল 9375, দুটি সংখ্যার গুণফল 9375, মানে দুইটা সংখ্যাকে গুণ করলে আপনার 9375 হবে। এই দেখেন বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে, আবার কিন্তু সেম কথা, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল হবে 15। সংখ্যা দুটির যোগফল কত, কোশ্চেনে বলছে সংখ্যা দুটির যোগফল কত, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল হবে 15। আচ্ছা ভাগফল 15 হবে, ভাগশেষ কত হবে, এদিকে তাকান প্লিজ, ভাগফল 15 হবে ঠিক আছে, কিন্তু ভাগশেষ কত হবে, এই কোশ্চেনে কি উল্লেখ আছে ভাগশেষ কত হবে, না এই কোশ্চেনে কিন্তু উল্লেখ নাই ভাগশেষ কত হবে। দ্যাট মিন্স বুঝে নিতে হবে এখানে ভাজ্য সংখ্যাটা ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য,
যেহেতু ভাগশেষ কথাটা উল্লেখ নাই, তার মানে ভাগশেষ 0। ওকে, আচ্ছা তাহলে এখন ধরে নিব ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। ধরি যদি এইগুলো অঙ্ক করতে কিন্তু আপনি প্রিলিতে আসলেও কিন্তু পারা উচিত। ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। আচ্ছা, এবার বলছে দুটি সংখ্যার গুণফল 9375, মানে এই দুটাকে গুণ করলে অর্থাৎ এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 9375। ব্যাস, এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু জি 9375। এবার বলছে আমি এখানে কিন্তু এক্স আর ওয়াই এর মধ্যে এক্স কে বড় ধরে নিচ্ছি, ইচ্ছা মতো আপনি ওয়াই কেও বড় ধরতে পারেন, কোনো সমস্যা নেই। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে, বড় সংখ্যা মানে এক্স, তাহলে বড় সংখ্যাটিকে মানে এক্স কে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে মানে ওয়াই দ্বারা ভাগ করলে, মানে এক্স কে আমরা ওয়াই দ্বারা ভাগ করবো, এক্স কে ওয়াই দ্বারা ভাগ করবো, এতে ভাগফল হবে 15, মানে এখানে হবে 15, কিন্তু ভাগশেষ তো 0, তাহলে এই ভাগশেষ হবে 0। তাহলে আমাকে বলেন এই মাঝখানে যে ভাজক আছে, সরি ভাজ্য আছে, এটা কেমনে পাবেন? এইটার সাথে এটা গুণ করে। তাহলে এই যে ওয়াই আর 15 গুণ করে, খেয়াল করেন প্লিজ, তাহলে 15 ইন্টু ওয়াই, এইটা এটা গুণ করে পাবেন এইটা, হ্যাঁ এই দুটা গুণ করে তার সাথে এটা যোগ করেই তো এই মাঝখানেরটা পাই। তো যেহেতু এখানে ভাগশেষ 0, তার মানে এইটা আর এটা গুণ করে সরাসরি এই মাঝখানেরটা পাবেন। তাই এক্স ইজ ইকুয়াল টু 15 ওয়াই। বুঝছেন? বুঝে নিতে হবে যে এই লাইন পড়ে বুঝতে হবে যে এক্স ইজ ইকুয়াল টু 15 ওয়াই। আচ্ছা, এই এক্স এর মান, এটা 1 নাম্বার ইকুয়েশন দেন, এক্স এর মান একে বসিয়ে, এক্স এর মান একে বসিয়ে, তাহলে একে কি ছিল? এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 9375। আচ্ছা, এক্স এর মান এই এক্স ইকুয়াল টু 15 ওয়াই, তাই এক্স এর পরিবর্তে আমরা বসাবো 15 ওয়াই ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 9375। এই ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এই 15 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে 9375 কে 15 দিয়ে ভাগ, তাকানে দিকে প্লিজ। তাহলে এই পাশে আছে ওয়াই স্কোয়ার আর ওই পাশে 9375 কে 15 দিয়ে ভাগ। দেখেন 15 দিয়ে 90, 93 মধ্যে 6 বার যায়, 6 15 90, 90 থাকলো 3, 3 এর পরে 7 37, 15 দুগুণে 30 থাকলো 7, 7 এর পরে 5 75, 5 15 75, তার মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 625। তাহলে ওয়াই ইকুয়াল টু রুট 625, আর রুট 625 মানে হচ্ছে 25। দ্যাট মিনস ওয়াই এর মান বেরিয়েছে 25। ওয়াই এর মান কত? ওয়াই এর মান 25। এখন এই ওয়াই এর মান এখানে বসাই দিলে এক্স এর মান চলে আসবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু তো আবার 15 ওয়াই, তাহলে 15 ইন্টু ওয়াই এর মান 25। এখন 15 এর নাম তো পারেন না, এই 15 দিয়ে 5 কে গুণ করলে 5 15 75 এর 5 হাতে 7, 15 দুগুণে 30 আর 7 37, তার মানে 375। দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 375। কোশ্চেনে নির্ণয় করতে বলছে সংখ্যা দুটির যোগফল, তার মানে যে এক্স আর ওয়াই এর যোগফল। তাহলে অতএব সংখ্যা দুটির যোগফল, অতএব সংখ্যা দুটির ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এক্স এর মান হচ্ছে 375, ওয়াই এর মান হচ্ছে 25, 375 আর 25 যোগ করলে 400। এই টাইপের কোশ্চেন মূলত লিখিত পরীক্ষায় আসার জন্য খুবই উপযোগী। হ্যাঁ, 400। ওকে, আশা করি বুঝতে পারছেন, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে কোন একটা মানে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ ইজ ইকুয়াল টু ভাজ্য, এই সূত্র লেখার জন্য সবসময় কিন্তু ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো সবসময় সরাসরি উল্লেখ থাকবে না, বুঝে নিতে হবে যে কোনটা ভাজক, কোনটা ভাজ্য, কোনটা ভাগশেষ। হ্যাঁ, তার জন্য ওই সাইডে ছোট্ট করে একটু লিখে নিলে জিনিসটা লেখা সুবিধা হবে, সহজ হবে। হ্যাঁ, এবার আমরা চলে যাচ্ছি, আমাদের মনে একটা প্রশ্ন বাকি ছিল। আচ্ছা ঠিক আছে, ওইদিকে একটা কোশ্চেন আমি রেখে আসছি। এই যে 25 নাম্বার প্রশ্নটা দেখেন। 25 নাম্বার প্রশ্নে কি বলছে? আচ্ছা, 25 নম্বর প্রশ্ন বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য? এর আগে আমি একটা প্রশ্ন পড়ছিলাম যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল নিচের কোনটি দ্বারা সবসময় বিভাজ্য, মনে আছে কিনা? 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময় 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবেই, বাট এখানে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য?
গুণফল, তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সব সময়, আচ্ছা আপনি 1 থেকে 3 পর্যন্ত নেবেন। কয়টা সংখ্যা বলছে? 3টা। তাহলে 1 থেকে 3 পর্যন্ত নেবেন, 1 2 3। এই সংখ্যাগুলোর গুণফল যত হবে সবসময় তত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তখন 1 গুণ 2 গুণ 3, 1 গুণ 2 গুণ 3। আচ্ছা এবার শোনেন, তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল এই তিনটা দ্বারা তো নিঃশেষে বিভাজ্য হবেই, 1 দ্বারাও যাবে, 2 দ্বারাও যাবে, 3 দ্বারাও যাবে, এবং এদের সবগুলোর গুণফল দ্বারাও ভাগ যাবে। ইভেন এদের মধ্যে দুইটা গুণ করে যদি পান সেটা দ্বারাও ভাগ যাবে। মানে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, এই 3 আর 2 গুণ করলে যে 6 পাবেন সেই 6 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেন, মনে করেন আপনি একজন বলল আচ্ছা 11 গুণ, আচ্ছা 12 গুণ 13 গুণ 14, এটা কিন্তু তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। এইটা অবশ্যই এই, আমি আবার বলছি, যতগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের কথা বলবে যে কত দ্বারা বিভাজ্য, আপনি 1 থেকে তত পর্যন্ত গুণ করে সর্বোচ্চ যে ফলাফল পাবেন সেই ফলাফল দ্বারা এই যে কোনো তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ভাগ যাবেই। 6 দিয়ে ভাগ করেন, 6 2 12। আচ্ছা এটা কি 2 দিয়ে যায় না? 2 দিয়েও যায়। এটা কি 3 দিয়ে যায় না? 3 দিয়েও যায়। এই পিডিএফটা অলরেডি দেওয়া হয়েছে, 15 নম্বর ক্লাসের ক্যাপশনে এই পিডিএফ দেওয়া আছে। আমি কোনো ক্লাস নেওয়ার আগে অবশ্যই পিডিএফ দিয়ে দিছি। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? তাহলে আমি আবার বলছি, এখন আপনাকে যদি বলা হয়, শোনেন, এখন যদি বলা হয় 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল নিচের কোনটি দ্বারা নিঃশেষে বিভাজ্য? তো 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, এই সবগুলো গুণ করে যে ফলাফল পাবেন সেই একটা বড় সংখ্যা, সেই বড় সংখ্যা দিয়েও ভাগ যাবে। তাহলে 3 দুগুণী 6, 4 6 24, 5 24 120, এগুলো গুণ করলে হবে 120। তার মানে 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 120 দ্বারা ভাগ যাবেই। 120-এর চেয়ে বড় কোনো সংখ্যা দিয়ে ভাগ যেতেও পারে, নাও পারে, বাট 120 দিয়ে ভাগ যাবেই। আমার কথা কি বুঝছেন? ইভেন এদের মধ্যে সবগুলো গুণ না করে এই দুইজনকে গুণ করলে কত হবে? 6, সেই 6 দিয়েও ভাগ যাবে। এই দুজনকে গুণ করলে 3 4 12, সেই 12 দিয়েও ভাগ যাবে। এই দুজনকে গুণ করলে 4 5 20, সেই 20 দিয়েও ভাগ যাবে। ইভেন এই 3 জনকে গুণ করে যা পাবেন সেটা দিয়েও ভাগ যাবে। এই 3 জনকে গুণ করে যা পাবেন সেটা দিয়েও ভাগ যাবে। মানে সোজা কথা, যতটা সংখ্যার গুণফলের কথা বলছে 1 থেকে তত পর্যন্ত গুণ করে এদের মধ্যে যত পসিবল কেজের গুণফল বের করতে পারেন, প্রত্যেকটা সংখ্যা দিয়ে 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল নিঃশেষে বিভাজ্য হবে। অলওয়েজ। কথা কি বুঝছেন? এই কথাটা কি বোঝা গেল? যদি বলে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার নিচের গুণফল কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 1 থেকে, তাহলে 2 গুণ 3 গুণ 4, এদের গুণফল কত হচ্ছে? 3 4 12, 12 2 24, হ্যাঁ 24 দ্বারা ভাগ যাবে। আরে ভাই 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে, 24 দিয়েও যাবে, 3 4 12, 12 দিয়েও যাবে, 3 দুগুণী 6 তাও যাবে, 2 আর 4 গুণ করে 4 দুগুণী 8 তাও যাবে। আপনি হিসাব করে দেখেন, একটা হিসাব নেন। মনে করেন আপনি 4টা সংখ্যা নিলেন, 14 15 16 17। এখন এই 4টা সংখ্যার গুণফল, এই যে গুণফল কত দিয়ে ভাগ যাবে? 24 দিয়ে ভাগ যাবে। কেমনে দেখেন, আপনি প্রথমে এখানে 3 দিয়ে কাটেন, 3 8 24, 3 5 15, এই যে 8 2 16। দেখছেন ভাগ যাওয়ার সত্ত্বেও নিচে কোনো কিছু থাকা যাবে না, ভাগ গেছে। এটা কিন্তু 4 দিয়েও যাবে, 4 দিয়ে যাবে, 4 4 16। আমার কথা কি বুঝছেন? তার মানে কি বুঝালাম এটা বোঝেন আগে। কতগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল কত দিয়ে ভাগ যাবে? যতটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল বলছে, সেটা 3টা 4টা 5টা 6টা 7টা যাই বলুক, যতটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের কথা বলবে 1 থেকে তত পর্যন্ত গুণ করে সর্বোচ্চ যে ফলাফল পাওয়া যাবে, সর্বোচ্চ অত দিয়ে ভাগ যাবে।
সর্বোচ্চ অত দিয়ে ভাগ যাবে, ওর চেয়ে বড় সংখ্যা দিয়ে ভাগ যেতেও পারে, নাও পারে। আপনাকে এই কনসেপ্টটা মানে ক্লিয়ার হলো না? এটা কি, এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? প্লিজ একটু রেসপন্স করেন তো, যারা লাইন আছেন, এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই কোশ্চেনের উত্তর কত? এই কোশ্চেনের উত্তর কত? এই কোশ্চেনের উত্তর হচ্ছে, যেহেতু 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল বলছে, তাহলে 1 গুণ 2 গুণ 3, তাহলে এখন এদের মধ্যে 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, এবার এদের গুণফল হচ্ছে 6, তো সে 6 দিয়েও যাবে, 6 দিয়ে যাবে। সর্বদাই কোন সংখ্যা? সর্বদাই 2 দিয়ে যাবে, সর্বদাই 3 দিয়ে যাবে, সর্বদাই 6 দিয়ে যাবে। যদি বলতো যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে শুধু 6 হতো, সর্বোচ্চ। যদি বলতো সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাহলে 6। বাট যদি বলে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাহলে তো 6 দিয়ে তো যাবেই। আপনারা এখন আমাকে বলেন তো, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বোচ্চ কত দিয়ে ভাগ যাবে? সর্বোচ্চ 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বোচ্চ কত দিয়ে সর্বদাই ভাগ যাবে? 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বোচ্চ কত দিয়ে সর্বদাই ভাগ যাবে? সর্বদাই। তাহলে কি বলছি, 1 থেকে যতটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলবে 1 থেকে তত পর্যন্ত গুণ। তাহলে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল বলছে, তাহলে 1 থেকে 4 পর্যন্ত গুণ। হ্যাঁ, এগুলা গুণ করলে সর্বোচ্চ যে ফলাফল পাবেন কত? 3 4 12, 12 2 24। তার মানে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 24 দিয়ে ভাগ যাবেই। 24-এর চেয়ে বড় কোনো সংখ্যা দিয়ে ভাগ যেতেও পারে, নাও পারে, সর্বোচ্চ 24 দিয়ে ভাগ যাবে। এই 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 4 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে, 3 এদের মধ্যে যে কোনো দুইটা গুণ করলে যা হবে তা দিয়েও যাবে, কিন্তু ম্যাক্সিমাম যাবে 24 দিয়ে, এর বেশি না। মানে এই সবগুলো গুণ করলে যা পাবেন ম্যাক্সিমাম এত দিয়ে ভাগ যাবে, এর চেয়ে বেশি বড় সংখ্যা দিয়ে ভাগ যেতেও পারে, নাও পারে। হ্যাঁ, এবার দেখেন। আচ্ছা, এই যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যদিও এটা এমসিকিউ এর জন্য শুধু, এটা আপনাকে করতে হবে অপশন টেস্ট। আচ্ছা দেখেন কিভাবে অপশন টেস্ট করবো। কি বলছে, এক্স কে যদি 18 এবং 16 দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ যথাক্রমে 4 এবং 10 হয়, তাহলে এক্স এর মান কত? আচ্ছা, এক্স একটা সংখ্যা, সেই সংখ্যাকে যদি আমরা 18 দিয়ে ভাগ করি এবং 16 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ভাগশেষ যথাক্রমে, যথাক্রমে বলতে বোঝাচ্ছে এই এক্স কে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ পাবো 4, এই এক্স কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ পাবো 10। বলছে তাহলে এক্স এর মান কত? আচ্ছা, এক্স এর মান তাহলে কোথায় দেওয়া থাকবে? অপশন টেস্ট, ওপিটি মেথড, অপশন টেস্ট। যা নির্ণয় করতে বলে সেটা কোথায় দেওয়া থাকে? অপশনে দেওয়া থাকে। যেহেতু এখানে আমাদেরকে এক্স এর মান বের করতে বলছে, তার মানে আমাদের অপশনে এক্স এর মান দেওয়া থাকবে, এইটুকু বুঝতে পারছেন? অপশনে এক্স এর মান দেওয়া থাকবে। হ্যাঁ, তাহলে আমি ধরে নিব এই 1 নাম্বার অপশন হচ্ছে এক্স এর মান। এবার প্রশ্নে কি বলছে, এক্স কে মানে এই 52 কে 18 দিয়ে ভাগ করলে নাকি 4 ভাগশেষ থাকে। তাহলে আমি দেখবো যে 18 কে যদি 52 কে যদি আমি 52 কে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে 4 ভাগশেষ থাকে কিনা। 18 দুগুণে 36, 3 18 54, তার মানে 18 দুগুণে 36, তো 4 এখানে ভাগশেষ থাকে না, তাহলে এটা প্রথমেই বাদ। তাহলে 54, তার মানে 18 দিয়ে যদি আমি 54 কে ভাগ করি তাহলে 3 18 54, ভাগশেষ থাকে 0। তার মানে 54 যদি উত্তর হয় তাহলে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 থাকার কথা থাকছে না। তাহলে এখন 58 দেখি। 58 কে আমরা 18 দিয়ে ভাগ করব, 3 বার যায়, 3 18 54, থাকলো 4, মিলে গেছে। 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 4। যেহেতু প্রথম পার্টটা মিলছে, তাই আমরা এখন দেখবো 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ 10 হয় কিনা, তাহলে উত্তর আগে মেরে দেন না। তাহলে 58 কে আমরা এখন 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে 3 16 তে 48, এই যে 58 থেকে 48 গেলে 10, এই যে ভাগশেষ হচ্ছে 10। তার মানে 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 10। তার মানে এই 58 মানে সি নাম্বার অপশন দুইটা কন্ডিশনই মানছে, যে তার মানে এক্স এর মান 58। বুঝছেন যে এক্স কে 18 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে, আবার এক্স কে 16 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকে। তাহলে 58 যদি আমাদের উত্তর হয় তাহলে সে সবগুলো শর্ত মানছে, তাই 58 উত্তর। ভাগশেষ নাকি ভাগশেষ? ভাগশেষ, এই যে ভাগশেষ না, ক না গ।
ওকে, নেক্সট নেক্সটে কি আছে দেখেন। আচ্ছা, কোন সংখ্যাকে, কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, এই টাইপের কোশ্চেনটা আমরা বিভাজ্যতার নীতির রিলেটেড গাণিতিক কিছু সমস্যার সমাধান করার সময় করাইছিলাম, মনে করে দেখেন। তবু আর একবার করে দিচ্ছি। কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। বলছে যদি সংখ্যাটির, ওই সংখ্যাটি বলতে কোনো একটা সংখ্যা, প্রথমে যে সংখ্যার কথা বলছে না ওই সংখ্যা, যদি সংখ্যাটির 4 গুণকে 11 দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে। তাহলে এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষাতে আসে, এর আগেও করাইছি, তাহলে কি বলছিলাম বলেন তো, এই প্রথমে যে কন্ডিশন দিছে এই কন্ডিশন অনুসারে একটা সংখ্যা ধরে নিব। কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। আচ্ছা, তাহলে একটা সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, আমরা এরকম একটা সংখ্যা মনে মনে ধরে নিব। আচ্ছা, 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে এরকম যে কোনো একটা সংখ্যা বলেন তো। অনেকে টেনশনে পড়ে গেছে, আরে 11 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে এরকম কে? আরে ভাই, টেনশন করার দরকার কি? 11 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, সে কে? 11 গুণিতক প্লাস 3, মানে 11 নামটা পড়েন, 11 কে 11, তার সাথে 3 যোগ করলে এখানে যে সংখ্যা পাবেন ওইটাই তো সেই সংখ্যা যাকে 11 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। তাহলে 11 কে 11 সাথে 3 যোগ করলে কত? 14। তাহলে 14 হচ্ছে সেই কাঙ্ক্ষিত সংখ্যা যাকে আমরা 11 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। তাহলে 11 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, মনে মনে এরকম একটা সংখ্যা ধরে নিব। অনেকে টেনশনে পড়ে গেছে, 11 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, এটা কি? কেন ভাই? 11 ঘরের নামটা প্লাস 3, কারণ 3 ভাগশেষ থাকবে মানে হচ্ছে 11 গুণিতক হওয়ার পরে 3 বেশি থাকতে হবে, মানে 3 যোগ করতে হবে। তাই 11 গুণিতক নিয়ে তার সাথে 3 যোগ করতে হবে। তাহলে 11 কে 11 প্লাস 3 14। একজন বলছে না ভাই 11 দুগুণে 22 প্লাস 3 25। হ্যাঁ নেন, সমস্যা নাই, কিন্তু বড় সংখ্যা নিলে ক্যালকুলেশন জটিল হবে, কি দরকার? তাহলে কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে এরকম সংখ্যা হচ্ছে 14। তাহলে 14 হচ্ছে সেই সংখ্যা। এবার বলছে সংখ্যাটির 4 গুণকে, মানে এই 14 4 গুণকে, তাহলে 14 4 গুণ মানে 4 14 তে 56। সংখ্যাটির 4 গুণকে মানে 56 কে 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে 56 কে 11 দিয়ে ভাগ করেন, 56 কে 11 দিয়ে ভাগ করলে 5 11 55 থাকলো হচ্ছে 1, তার মানে ভাগশেষ থাকবে 1। 1 নাম্বার উত্তর, এ নাম্বার অপশন হচ্ছে উত্তর। আপনারা কি বুঝছেন? এই টাইপের কোশ্চেন এর আগে আমরা সলভ করছি। তাহলে প্রথম কন্ডিশন অনুসারে মনে মনে একটা সংখ্যা ধরে নিতে হবে, তারপরে ওই সংখ্যা হিসাব করে ওই সংখ্যাকে পরের কন্ডিশনের ভিত্তিতে ভাগ করে দেখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? কি ক্লিয়ার হয়েছে? ওকে, এখন আপনি যদি মনে করেন যে না ভাই আমি নেব, কি বলে, আমি 11 দুগুণী 22 প্লাস 11 প্লাস 3 14 না নিয়ে আমি 11 দুগুণী 22 প্লাস 3 নেব। 11 দুগুণী 22 প্লাস 3 25। হ্যাঁ, সেই সংখ্যা 25। এখন উক্ত সংখ্যার 4 গুণ মানে 25 এর 4 গুণ, তাহলে 25 এর 4 গুণ তো ভাই 100। এবার এই 100 কে আপনি 11 দিয়ে ভাগ করেন, তাহলে 100 কে 11 দিয়ে ভাগ করলে 9 11 99 থাকলে 1, মানে আপনি যেভাবেই ধরেন না কেন ওই লাস্টে ভাগশেষ একই থাকবে, সেম হবে। নেক্সট হচ্ছে জোড় বিজোড় চিহ্নিতকরণ। এটা খুবই প্রিলির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, তো মনে রাখবেন প্লিজ। প্রিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রিলিমিনারি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, আমি একটু পানির বিরতি দিলাম। জোড় বিজোড় চিহ্নিতকরণ, এখান থেকে ব্যাংকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসছে, আপনারা দেখবেন, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতেও আসে। হ্যাঁ, জোড় বিজোড় চিহ্নিতকরণ এর মানে আমি একটু বলে দিচ্ছি। এখানে কিছু দেখেন, কিছু থিওরি দিছি, মানে জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা গুণ করলে কেমন হয়, বিজোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা গুণ করলে কেমন হয়। হ্যাঁ, এই বিষয়টা। তবে আমি আপনাকে অবশ্যই বলবো এটা মুখস্থ করবেন না প্লিজ। যেমন জোড় সংখ্যার সাথে একটা জোড় সংখ্যার সাথে যদি আরেকটা জোড় সংখ্যা যোগ করি তাহলে সেই যোগফল বা ফলাফল জোড়ই হবে। এখানে আমি কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছি, ভুল করেও এই পয়েন্টগুলো কেউ মুখস্থ করতে যাবেন না। কেন?
মুখস্থ করার দরকার নাই, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা ধরে নিয়ে দেখবেন যে আসলে শর্তটা মানছে কিনা। আচ্ছা, জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে যে জোড় হয়, এটার জন্য মুখস্থ করেন না, আপনি একটা জোড় সংখ্যা এবং আরেকটা সংখ্যা একটা জোড় সংখ্যা এবং আরেকটা জোড় সংখ্যা যোগ করে দেখেন। মনে করেন একটা জোড় সংখ্যা 4 আর একটা জোড় সংখ্যা 6, এই দুইটা যোগ করলে হবে 10, যা একটা জোড় সংখ্যা। তার মানে এইগুলা টেস্ট করবেন আপনি, এখানে যেভাবে যেভাবে দেওয়া আছে সেইভাবে সংখ্যা ধরে টেস্ট করবেন, এগুলা কখনোই মুখস্থ করবেন না, মুখস্থ করলে বিপদ। এই যে বিজোড়ের সাথে বিজোড় যোগ করলে জোড় হবে, এই জন্য তাহলে বিজোড় করতেছে, বিজোড় প্লাস বিজোড় ইকুয়াল টু জোড়, বিজোড় প্লাস বিজোড় ইকুয়াল টু জোড়, বিজোড় প্লাস বিজোড় ইকুয়াল টু জোড়। আরে ভাই, হোয়াট ইজ দিস? এভাবে পরে মনে থাকবে না, এগুলা মুখস্থ করতে হয় না। ইভেন আমি নিজেও মুখস্থ করি না, আমি মানে যখন যেটা দরকার হয় সেটা আমি ইচ্ছা মতো ধরে নিয়ে কাজ করি। হ্যাঁ, তাহলে বিজোড়ের সাথে বিজোড় যোগ করেন, তাহলে একটা বিজোড় নিলাম 3 আর একটা বিজোড় নিলাম হচ্ছে 5, এই দুটাকে যোগ করেন হবে 8, এই যে যা একটা জোড় সংখ্যা। তাই তো বলছে বিজোড় প্লাস বিজোড় ইকুয়াল টু জোড়। হ্যাঁ, আচ্ছা, এবার জোড় মাইনাস জোড়, জোড় মাইনাস জোড় করলে যে জোড় হয়, এই জন্য তো মুখস্থ করার দরকার নাই, আপনি একটা জোড় সংখ্যা নেন 6 আর একটা জোড় সংখ্যা নেন 2, এদের মাইনাস করেন হবে 4, যা একটা জোড় সংখ্যা। তাহলে জোড় মাইনাস জোড় ইকুয়াল টু যে জোড় হয়, এর জন্য কি মুখস্থ করার দরকার আছে? কখনোই না। বিজোড় মাইনাস বিজোড় যে জোড় হয়, এটা মুখস্থ কেন করবেন? আপনি একটা বিজোড় সংখ্যা নেন মনে করেন 13 আর একটা বিজোড় সংখ্যা নেন মনে করেন 5, এখন বিয়োগ করেন, 13 থেকে 5 গেলে হয় 8, যা একটা জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা থেকে একটা বিজোড় সংখ্যা বিয়োগ করলে যে জোড় সংখ্যা হবে, এর জন্য কি আমার মুখস্থ করা লাগবে? কখনোই না। এবার জোড় মাইনাস বিজোড় যে বিজোড় হয়, এর জন্য মুখস্থ করার দরকার নাই। জোড় মাইনাস বিজোড়, আপনি একটা জোড় সংখ্যা নিলেন 16, এর থেকে একটা বিজোড় সংখ্যা বিয়োগ করেন 9, 16 থেকে 9 গেলে হয় 7, যা একটা বিজোড় সংখ্যা। তাহলে জোড় থেকে বিজোড় বিয়োগ করলে যে বিজোড় হয়, এটা মুখস্থ না করে আপনি যে কোনো একটা জিনিস ধরে নেন, এখানে যে কন্ডিশনটা আপনার যখন চোখে পড়বে সেটা সেই অনুপাতে আপনি সংখ্যাগুলো ধরে নেবেন, ধরে নেওয়ার পরে দেখবেন যা আসবে সেটাই উত্তর। হ্যাঁ, এবার দেখেন। আচ্ছা, এবার দেখেন, বিজোড় মাইনাস জোড় ইজ ইকুয়াল টু বিজোড়, বিজোড় মাইনাস জোড় ইকুয়াল টু বিজোড়। তো একটা বিজোড় সংখ্যা নেন মনে করেন 19, ইচ্ছা মাইনাস জোড় একটা জোড় সংখ্যা নেন মনে করেন 8, 19 থেকে 8 গেলে কত হয়? 11, 19 থেকে 8 বিয়োগ হলে 11, আচ্ছা, যা একটা বিজোড় সংখ্যা। তার মানে বিজোড় থেকে জোড় বিয়োগ করলে ফলাফল হচ্ছে বিজোড়। জোড় ইন্টু জোড়, একটু তাকান, জোড় ইন্টু জোড় ফলাফল জোড়। তাহলে আমি কি করব? একটা জোড় সংখ্যা ধরলাম হচ্ছে 2 আর একটা জোড় সংখ্যা ধরলাম হচ্ছে 6, এদেরকে গুণ করতে হবে, তাহলে 6 2 হচ্ছে 12, ফলাফল আসতেছে আর একটা জোড় সংখ্যা। তাহলে দুইটা জোড় সংখ্যা গুণ করলে ফলাফল হবে আর একটা জোড় সংখ্যা। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে জোড় ইন্টু জোড় ইজ ইকুয়াল টু জোড়। আচ্ছা, বিজোড় ইন্টু বিজোড় ইজ ইকুয়াল টু বিজোড়। আপনি দুইটা বিজোড় সংখ্যা নেন, একটা বিজোড় সংখ্যা 3 আর একটা বিজোড় সংখ্যা 7, এই দুইটা বিজোড় সংখ্যা গুণ করলে 3 সাথে হবে 21, যা একটা বিজোড় সংখ্যা। তাই দুইটা বিজোড় সংখ্যার গুণফল সবসময় বিজোড়। জোড় ইন্টু বিজোড় ইজ ইকুয়াল টু জোড়। তাহলে একটা জোড় সংখ্যা নেন 2 আর একটা বিজোড় সংখ্যা নেন হচ্ছে 5, গুণ করলে হবে 10, যা একটা জোড় সংখ্যা। তাহলে জোড় ইন্টু বিজোড় করলে ফলাফল হবে জোড় সংখ্যা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। ওকে, এইবার এই রিলেটেড কি কি গাণিতিক সমস্যা পরীক্ষাতে আসছে। আচ্ছা, এখানে একটা নোট দেওয়া হয়েছে, একটু তাকান সবাই প্লিজ। যদি এটা মুখস্থ করবেন না, মুখস্থ করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বলছে যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয়, এই যে স্বাভাবিক সংখ্যার ব্যাপারটা কিন্তু আমি অনেক আগে ক্লিয়ার করছি। স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে n যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে 2n সবসময় জোড়। আচ্ছা, 2n সবসময় জোড়। তো 2n, তো n এর সামনে যেহেতু 2 গুণ আছে, 2 একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। মনে রাখবেন, জোড় সংখ্যার সাথে আপনি যে সংখ্যাই গুণ করেন না কেন, মানে জোড় বা বিজোড় যাই গুণ করেন না কেন, ফলাফল জোড়ই হবে। মনোযোগ দেন, জোড় সংখ্যার সাথে আপনি যে সংখ্যাই গুণ করেন না কেন, মানে জোড় সংখ্যার সাথে জোড় গুণ করেন বা জোড় সংখ্যার সাথে বিজোড় গুণ করেন, ফলাফল সব সময় জোড়। যেমন 2 দিয়ে যদি 3 কে গুণ করেন তাও হবে 6, মানে 2 দিয়ে বিজোড়কে। আবার 2 দিয়ে যদি 4 কে গুণ করেন তাহলে হবে 8। তার মানে 2, এই যে জোড় সংখ্যা, 2 একটা জোড় সংখ্যা না, তাহলে জোড় সংখ্যা দিয়ে বিজোড়কে গুণ করলে ফলাফল জোড়, জোড় সংখ্যা দিয়ে জোড়কে গুণ করলে ফলাফল জোড়। তাহলে 2 যেহেতু একটা জোড় সংখ্যা, এর পাশে আপনি এই n এর মান যাই বসান, জোড় বসান আর বিজোড় বসান,
তাহলে এই পুরো ফলাফল তো ভাই জোড়ই হবে। তাই বলা হচ্ছে এন যদি একটি স্বাভাবিক সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেই ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে এন জোড়ও আছে বিজোড়ও আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ফলাফলটা সবসময় কি হবে? জোড় হবে। ক্লিয়ার? এবং 2n + 1 সবসময় বিজোড়। আচ্ছা, 2n, এদিকে তাকান, 2n কি সবসময় জোড় না? সবসময় জোড় না। এখন কোন জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করেন তাহলে কি আর সে জোড় থাকবে? জোড় থাকবে না, তাহলে সে হয়ে যাবে বিজোড়। তাই 2n যেহেতু জোড় হচ্ছে, তাহলে 2n এর সাথে যদি 1 যোগ করি, মানে জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করি, তাহলে এই ফলাফল তো আর জোড় থাকবে না, বিজোড় হয়ে যাবে। কিন্তু মুখস্থ করবেন না, টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, জোড় সংখ্যার সাথে বিজোড় বা জোড় যাই গুণ করেন ফলাফল জোড়। তাই 2 যেহেতু একটা জোড় সংখ্যা, তার সাথে n যাই হোক, জোড় হোক বা বিজোড় হোক, এই ফলাফল তো জোড়ই আসবে। আর এই জোড় ফলাফলের সাথে যদি 1 যোগ করেন তাহলে তো ভাইয়া ফলাফল বিজোড় চলে আসবে, কারণ যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করা মানেই জিনিসটা বিজোড় হয়ে যাওয়া। যেমন 6 একটা জোড় সংখ্যা, এর সাথে 1 যোগ করলেই হয়ে যাবে 7, যা একটা বিজোড় সংখ্যা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার এই রিলেটেড কি কি গাণিতিক সমস্যা আসছে আমরা সেই বিষয়গুলো একটু সলভ করার চেষ্টা করি। দেখেন এখানে 1 নাম্বার কোশ্চেন আছে, এগুলো খুবই সহজ, এগুলো খুবই সহজ, এমসিকিউ পরীক্ষার জন্য আসে। হ্যাঁ, খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন এখানে বলছে x এর মান একটি বিজোড় সংখ্যা হলে নিম্নের কোন মান জোড় সংখ্যা হবে। আচ্ছা, এই ধরনের কোশ্চেনে সবাই একটু তাকান, এই ধরনের কোশ্চেনে মানে জোড় বিজোড় আইডেন্টিফিকেশন, হ্যাঁ, জোড় বিজোড় চিহ্নিতকরণ, এই ধরনের কোশ্চেনে, আচ্ছা, এই ধরনের কোশ্চেনে আপনাকে এখানে x বলেন, m বলেন বা n বলেন বা p বলেন বা q বলেন, এরকম কিছু একটা সংখ্যার পরিচয় দেওয়া থাকবে যে সেটা বিজোড় না জোড়। তাহলে তারপরে বলবে যে তাহলে নিচের কোনটি জোড় বা বিজোড়। তাহলে x এর পরিচয় কি আছে? বিজোড়। এদিকে তাকান, এই x এর এখানে x বা m বা n যাই বলেন, এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে এখানে তার পরিচয় দেওয়া থাকবে। এখানের সংখ্যাটার যে পরিচয় দেওয়া থাকবে আপনি সেই অনুপাতে এই সংখ্যা একটা ধরে নেবেন। তারপর সেই মানটা এই অপশনগুলোতে বসায় দেখবেন যে কোন অপশনটা এই অংশটাকে সাপোর্ট করে, সেটাই উত্তর। আমার কথা কি বুঝছেন? তাহলে x এর পরিচয় দিয়ে আছে বিজোড় সংখ্যা, সুতরাং আমরা x = একটা বিজোড় সংখ্যা ধরে নিব। আমরা x = বিজোড় সংখ্যা 3 ধরবো। বেশি বড় সংখ্যা ধরবেন না, বেশি বড় সংখ্যা ধরলে এখানে ক্যালকুলেশন একটু বড় হতে পারে। ওকে, তাহলে x = 3 ধরেন, এই 3 মানটা এখন অপশনে বসায় বসায় দেখতে হবে কোন মানটা জোড় হয়, সেটাই উত্তর। তাহলে 1 নাম্বার অপশনে বসান, 3 বসালে যে x এর মান 3, তাহলে 2x, x এর মান 3 বসালে 2 আর 3 গুণ করলে 3 দুগুণী 6 প্লাস 1 হচ্ছে 7, যা একটা বিজোড় সংখ্যা। কিন্তু কোশ্চেনে বলছে কোনটা জোড় হবে, তাহলে 1 নাম্বার অপশন উত্তর 9। 2x - 1, x এর মান 3, 3 বসালে 3 দুগুণী 6 - 1 মানে 5, যা একটা বিজোড় সংখ্যা, হবে না। এখানে বসান 2 × x - 1 মানে 2 × x - 1, তাহলে 2 × x এর মান 3, 3 থেকে 1 বিয়োগ হলে 2, 2 আর 2 গুণ করলে 4, যা একটা জোড় সংখ্যা। সুতরাং 3 নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর। 3 নাম্বার অপশন আমাদের উত্তর, কারণ এখানে জোড় চাইছে, 3 নাম্বার অপশন থেকে জোড় আসতেছে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই টাইপের যে প্রশ্ন আসুক না কেন, এখানে x বলেন, m বলেন বা n বলেন, তার একটা পরিচয় দেওয়া থাকবে। সেই পরিচয় অনুসারে একটা সংখ্যা ধরে নিয়ে অপশনে বসায় দেখতে হবে যে কোন অপশনটা এই লাস্টের পার্টকে স্যাটিসফাই করে, সেটা আমাদের উত্তর। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। যদি n ও p দুটি জোড় বা যুগ্ম সংখ্যায়, দেখেন ইভেন নাম্বার, বুঝছেন? জোড় সংখ্যার ইংরেজি হচ্ছে ইভেন নাম্বার। n এবং p দুটি জোড় বা যুগ্ম সংখ্যা, যুগ্ম, জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, অনেক সময় কিন্তু জোড় না বলে যুগ্ম সংখ্যা বলবে। আর বিজোড় মানে হচ্ছে অযুগ্ম সংখ্যা। হ্যাঁ, তাহলে n আর p এর পরিচয় জোড় সংখ্যা, তাহলে নিচের কোনটি সবসময় বিজোড় হবে? তাহলে n আর p এর পরিচয় যেহেতু জোড়, তাহলে আমরা n = দুইটা জোড় সংখ্যা ধরে নিব। তাহলে n = ধরলাম 2 আর p = ধরলাম 4। এইবারে n আর p এর মান অপশনে বসায় দেখতে হবে কোনটা বিজোড় হয়। এদিকে তাকান, তাহলে এখানে যদি n এর মান হয় 2 আর p এর মান 4 হয়, দেখেন তাহলে 2 × 4, এদিকে তাকান, একবারে মনে মনে করেন তো। এই p এর মান 4 বসান, তাহলে 4 বসালে 4 দুগুণী 8, 8 আর n এর মান 2, তো হচ্ছে 10, যা একটা জোড় সংখ্যা, তাই 1 নাম্বার না। এবার এখানে দেখেন n এর মান হচ্ছে 2, p এর মান হচ্ছে 4, তার সাথে 1 যোগ, 4 দুগুণী 8 আর 1 9, তার মানে এই অপশন থেকে আমরা বিজোড় পাচ্ছি। অঙ্কে বিজোড় চাইছে, তাই আমাদের বি নাম্বার অপশন উত্তর। আর ওই সিডি তে যাওয়ার দরকার নেই, বি নাম্বার অপশন উত্তর। হ্যাঁ, হবে হবে, যে কোনো বিজোড় সংখ্যা ধরলে হবে, 1 ধরলেও হবে, 3 ধরছি, 1 ধরলেও হবে, কোনো সমস্যা নেই। নেক্সট, তাহলে এটা কি হবে?
এখানে কি বলছে, যদি পি একটি জোড় সংখ্যা এবং কিউ একটি বিজোড় সংখ্যা হয়, সবাই তাকান, যদি পি একটি জোড় সংখ্যা এবং কিউ একটি বিজোড় সংখ্যা হয়, তাহলে পি একটা জোড় সংখ্যা কিউ একটা বিজোড় সংখ্যা হয়, তবে কোনটি অবশ্যই বিজোড়। তাহলে পির পরিচয় জোড়, তাহলে পি এর মান জোড় একটা ধরে নেন 2, কিউ হচ্ছে বিজোড়, তাহলে কিউ এর মান একটা বিজোড় ধরে নেন 3। এবার এই মানগুলো অপশনে বসান, এদিকে তাকান। তাহলে প্রথম অপশনে বসালে পি ইকুয়াল টু 2, কিউ ইকুয়াল টু 3, এটা তো একটা ভগ্নাংশ, এটা তো একটা ভগ্নাংশ, ভগ্নাংশ কি জোড় বিজোড়? প্রথমেই বাদ, বুঝছেন, ভগ্নাংশ তার জোড় বিজোড় হয় না। তাহলে এবার এখানে বসান, তাহলে 2p, তাহলে এদিকে তাকান, পির মান 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস কিউ এর মান 3, এই যে 2 2 4 3 7। আমার কোশ্চেনে বলছে বিজোড় হবে, তাই এখান থেকে বিজোড় পাইছি, এখান থেকে বিজোড় পাইছি, তাই আমাদের বি নাম্বার অপশন উত্তর। এখান থেকে বিজোড় পাইছি, তাই এটাই উত্তর, ওদিকে যাওয়ার দরকার নেই। এই যে 2p, পির মান 2, 2 2 4, কিউ এর মান 3, 4 3 7, বিজোড় পাইছি, তাহলে এটাই উত্তর। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বিজোড় হলে, মনোযোগ দিবেন, এই কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি, হ্যাঁ একটু ট্রিকি। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বিজোড় হলে প্রথম ও শেষ সংখ্যাটি অবশ্যই, এই অড মানে বিজোড়, ইভেন মানে জোড়, হ্যাঁ অড মানে বিজোড়, ইভেন মানে জোড়, ওকে। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বিজোড়, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, সবাই মনোযোগ দেন। কোন 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের কথা বলছে? জানি না, জানি না। ইচ্ছা মতো আপনাকে 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরে নিতে হবে, দেখতে হবে তাদের যোগফলটা বিজোড় হয় কিনা। এরকম যে কোনো 3টা স্বাভাবিক সংখ্যা ধরেন পরপর, আমি ধরলাম 2 2 3 4, এই যে পরপর 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন এদের যোগফল বিজোড় কিনা আগে চেক করতে হবে। দেখেন 3 আর 2 5 আর 4 9, হ্যাঁ এই 3টার যোগফল বিজোড়। তার মানে এই 3টা সংখ্যা দিয়ে আমার অঙ্কের কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। তাহলে 3টা, এই যে তাহলে 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার, এই যে ক্রমিক মানে পরপর, এরকম 3টা পরপর ক্রমিক সংখ্যার যোগফল বিজোড় হলে পারে তার প্রথমটা মানে এইটা, শেষটা মানে এইটা, এই দুজনের মান কেমন হতে হবে? 2 কি জোড় সংখ্যা না, 4 কি জোড় সংখ্যা না? ইয়েস, তাহলে প্রথমটা আর শেষটা অবশ্যই জোড় হতে হবে। তাই বলছে প্রথম ও শেষ সংখ্যাটি অবশ্যই ইভেন 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 ইভেন। কেন ইভেন ইভেন বলছে? কারণ দুইটাই জোড়, এই জন্য ইভেন ইভেন, মানে প্রথমটা ইভেন, শেষটাও ইভেন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি 2 3 4 না ধরে মনে করেন ভুল করে 3 4 5 ধরে ফেলছেন, ধরতেই পারেন, আপনি তো জানেন না যে ধরছেন, মনে করেন 3 4 5 ধরছেন। এখন এখন এই 3টা যোগ করে দেখেন তো, 4 আর 3 7 আর 5 12, এদের যোগ ফল হয়ে গেছে 12। তার মানে এখানেও কিন্তু 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যাদের যোগ ফল হলো 12। তো 12 তো জোড় সংখ্যা, তাহলে এই 3 জন নিয়ে কাজ করলে হবে না, কারণ বলছে এমন 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিতে হবে যাদের যোগফল বিজোড় হবে। তাই আমরা এরকম 3টা আসলে একে অ্যাভয়েড করে এই 3কে বাদ দিয়ে এর পরের 3টা চিন্তা করব। 3 বাদ দেন, 3 বাদ দিয়ে 4 5 6 থেকে শুরু করেন। তাহলে যদি এরকম কোশ্চেন আসতো যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল জোড় হলে প্রথম ও শেষটি কেমন হবে, তাহলে আমরা এরকম একটা নিতাম, তখন প্রথমটা অড, শেষটা অড। বুঝছেন আমার কথা? মনে করেন আপনি এই 3টা না ধরে এই 3টা ধরে ফেলছেন, তখন দেখলেন না এই 3টা যোগ করলে তো 12 হচ্ছে, যা জোড় সংখ্যা, কিন্তু কোশ্চেনে বলছে বিজোড় হবে। তখন আপনি এই পাশ থেকে একজনকে বাদ দিবেন আর এই পাশে একজন অ্যাড করে নেবেন। 3কে বাদ দিয়ে ওই পাশে 6কে অ্যাড করবেন, তার মানে 4 5 6 নিলেন। এবার এই 3জন যোগ করে দেখেন যে বিজোড় হয় কিনা। 4 5 9 9 6 15, বিজোড় হয়েছে যোগফল। তাহলে এই প্রথমটা আর শেষটা অবশ্যই জোড় হবে, 4 জোড় 6 জোড়। ক্লিয়ার হয়েছে? এবার দেখেন নেক্সট, যদি n একটি জোড় সংখ্যা হয়, n এর পরিচয় দেখেন, যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না। আচ্ছা, n এর পরিচয় কি দিছে? n এর পরিচয় জোড়, তাহলে আপনি n এর পরিচয় অনুসারে একটা সংখ্যা ধরে নেন। ধরলাম n = 2, ধরলাম n = 2, ঠিক আছে? তাহলে এখন নিচের কোনটি জোড় হতে পারে না? আচ্ছা,
তাহলে এই অপশনগুলোর মধ্যে নিচের কোনটা জোড় হতে পারে না, মানে নিচের কোনটা বিজোড় হবে। আচ্ছা, জোড় হতে পারে না মানেই তো বিজোড় হওয়া, তাই কি না? তো কোশ্চেনে বলছে নিচের কোনটি জোড় হতে পারে না, মানে নিচের কোনটি বিজোড় হবে। হ্যাঁ, তাহলে দেখতে হবে নিচের কোনটা বিজোড়, সেটাই উত্তর। তাহলে এন এর মান 2, তাহলে এখানে এন এর মান 2, 2 স্কয়ার হচ্ছে 4, যা জোড় সংখ্যা। এটা হবে না, কারণ বলছে নিচের কোনটি জোড় হতে পারে না। তাহলে এন এর মান 2 বসান, 2 আর 2 4, 4 এর সাথে 5 যোগ করলে 4 5 20, যা জোড় সংখ্যা বাদ। এন এর মান 2 বসান, 2 2 4 2 6, যা জোড় সংখ্যা বাদ। তাহলে 4 নাম্বার অপশন উত্তর, চোখ বুঝে মারি দেন, যেহেতু প্রথম তিনটা হয়নি। তাও দেখেন চেক করে, এন এর মান 2 বসান, 2 7 2 14 আর 3 17, যা একটা বিজোড় সংখ্যা। কোশ্চেনে বলছে নিচের কোনটি জোড় হতে পারে না, মানে কোনটা বিজোড় হবে। 4 নাম্বার অপশন। নেক্সট, খুবই ট্রিকি একটা কোশ্চেন। দেখেন, 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যার কয়টি বিজোড় হবে। দেখেন, 5টা পূর্ণ সংখ্যা, সেই কি হলো, 5টা পূর্ণ সংখ্যা, সেই 5টা পূর্ণ সংখ্যার গুণফল, গুণফল কেমন হচ্ছে, বিজোড় হচ্ছে। তাহলে সেই 5টা পূর্ণ সংখ্যার মধ্যে কয়টি বিজোড় সংখ্যা হবে। দেখেন, এই কোশ্চেন পারার জন্য একটা লজিক আপনাকে জানতে হবে। হ্যাঁ, একটা লজিক জানতে হবে, সেটা হচ্ছে ঝগড়া করেন না, ঝগড়াঝাটি ভালো না। এই লজিক জানতে হবে না, মানে আমি বলছি যে আপনারা ঝগড়া করেন না। কমেন্টে আপনারা যে পরিমাণ ঝগড়া করেন, সংসারে আগুন লেগে যাবে। হ্যাঁ, আগে থেকেই একটু নিজেদেরকে কন্ট্রোল করেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন, মজার বিষয় হচ্ছে অনেকগুলো সংখ্যা যখন গুণ করবেন, এদিকে তাকান প্লিজ, অনেকগুলো সংখ্যা যখন গুণ করবেন, তাদের মধ্যে যদি একজনও জোড় থাকে, তাহলে পুরো ফলাফলটা জোড় হয়ে যাবে। এটা কি জানেন? অনেকগুলো জোড় সংখ্যার মধ্যে যদি একটা সংখ্যা, মানে অনেকগুলো বিজোড় সংখ্যার গুণফল, এদের মধ্যে যদি একটা সংখ্যাও যদি জোড় থাকে, তাহলে পুরো গুণফলটাই জোড় হয়ে যাবে। যেমন 3 গুণ 5 গুণ 7, এদের সাথে যদি আপনি একটা 2 গুণ করে দেন, একটা জোড় সংখ্যা গুণ করে দেন, তাহলে পুরো ফলাফলই জোড় হয়ে যাবে। তাহলে দেখেন, 3 5 15, আচ্ছা 5 7 35, 3 35 105, 105কে 2 দিয়ে গুণ করে 210। যে কোনো গুণফলের মধ্যে যদি একটা সংখ্যা জোড় থাকে আর বাকিগুলো যদি সবও বিজোড় হয়, তাও পুরো ফলাফল জোড় হয়ে যাবে। তার মানে হচ্ছে কতগুলো সংখ্যার গুণফল বিজোড় হতে হলে সবগুলো সংখ্যার বিজোড় হতে হবে, নাহলে হবে না। কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন? হ্যাঁ, মানে আমি বোঝাতে চাচ্ছি কতগুলো সংখ্যার গুণফলের মধ্যে যদি একটা সংখ্যাও জোড় থাকে, তাহলে পুরো ফলাফল জোড় হয়ে যাবে। তার মানে কতগুলো সংখ্যার গুণফল বিজোড় হতে হলে সব কটাকেই বিজোড় হতে হবে, তাহলেই কেবল গুণফল বিজোড় আসবে। যেমন আপনি 3 গুণ 5 গুণ 9 সাপোজ, হ্যাঁ, 3 5 15, 9 15 কত হচ্ছে 135, এই যে ফলাফল একটা বিজোড় সংখ্যা। তার মানে আপনাকে যদি বলা হয় 112টি সংখ্যার মধ্যে, এদিকে তাকান, 112টি সংখ্যার মধ্যে মিনিমাম কতটি সংখ্যা বিজোড় হলে এদের গুণফল বিজোড় হবে? 112টাই। 112টাই বিজোড় হতে হবে, তাহলেই কেবল গুণফল বিজোড় আসবে, না হলে বিজোড় আসবে না। হয়েছে? ওকে, আচ্ছা, নেক্সট কি বলছে? এক্স ও ওয়াই দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে, দেখেন এই লাস্টের অপশন ওয়াই স্কয়ার, এটা ওয়াই স্কয়ার প্লাস 2, ডি নাম্বার অপশন হবে ওয়াই স্কয়ার প্লাস 2, বুঝছেন? এটা ঠিক করে নেন, ওয়াই স্কয়ার প্লাস 2, এটা ঠিক করে নিন। হ্যাঁ, এক্স ও ওয়াই দুটি ক্রমিক জোড় সংখ্যা।
আচ্ছা এক্স ও ওয়াই এর পরিচয় কি? এক্স ও ওয়াই দুটি ক্রমিক জোড় সংখ্যা, এক্স ও ওয়াই দুটা ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়? আচ্ছা তাহলে এক্স ও ওয়াই দুইটা ক্রমিক জোড়, ক্রমিক মানে পর পর, তাহলে এক্স এর মান ধরলাম 2, তাহলে ওয়াই এর মান ধরতে হবে 4, যেহেতু এটা ক্রমিক মানে পর পর। এবার হচ্ছে নিচের কোনটি বিজোড় হবে, তাহলে প্রথম অপশন আছে এক্স স্কোয়ার, এক্স এর মান 2 ধরছেন, 2 স্কোয়ার এটা হচ্ছে 4, এটা কি বিজোড় হলো? না। ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান 4 ধরছেন, 4 স্কোয়ার 16, যা একটা জোড় সংখ্যা, হতে হবে বিজোড়। এক্স স্কোয়ার প্লাস 1, এক্স এর মান 2, 2 স্কোয়ার 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, ফলাফল বিজোড় আসছে, সি নাম্বার অপশন উত্তর। আর ওয়াই স্কোয়ার প্লাস, এটা তো সি নাম্বার উত্তর, এটা তো হবেই না, সিতে উত্তর পেয়ে গেছি, তাহলে ডি তে আমরা কেন যাব? হয়েছে? এবার ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী। আচ্ছা আমাদের পরবর্তী নতুন টপিক হচ্ছে ইউনিট ডিজিট থিওরি। খুবই ইম্পর্টেন্ট বলবো না, কারণ ব্যাংকের পরীক্ষায়, কিছু ব্যাংকের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসছে, বিসিএস পরীক্ষায় এখানে থেকে সাধারণত প্রশ্ন হয়নি, বাট আমার বিশ্বাস মানসিক দক্ষতায় কোনো এক সময় এই জায়গা থেকে প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, দেখবেন যে এই এলাকা থেকে প্রশ্ন চলে আসছে। তো এখান থেকে আমরা শুরু করবো আগামী ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু বলে নিই, সেটা হচ্ছে আমাদের ইদানিংকার ক্লাসটা আমি 1 ঘন্টা 20-25 মিনিটের মধ্যেই সারার চেষ্টা করতেছি, কারণ আমার ইদানিং একটু শ্বাসকষ্ট হচ্ছে। আবার মনে করেন না যে আগে ক্লাস 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট হতো, এখন কেন কমে গেল, 20 মিনিট বা 10 মিনিট 15 মিনিট কমে গেল। আমার ইদানিং একটু শ্বাসকষ্ট হচ্ছে বলে মানে এতক্ষণ বেশি কথা বলতে পারছি না, সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনারা মনে করেন না যে আমি হয়তো গুরুত্ব কমাই দিছি বা কম পড়াচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, একদমই এরকম না, মানে আমার একটু প্রবলেমের জন্য এটা হচ্ছে। প্রবলেমটা সলভ হলেই আবার আমরা একটু লং ক্লাস নিব। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।